সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 111 সরকারের সময় সরকারের খাদ্য উপদেষ্টা কে ছিলেন? আচ্ছা। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে ছিলেন? তারপর হচ্ছে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন? আপনাদের কি খেয়াল আছে? খেয়াল নেই। কিন্তু আমি যদি বলি যে 111 সরকারের প্রধান উপদেষ্টা কারা ছিলেন? আচ্ছা আচ্ছা। মঈন এবং যে কি বলে যে আর্মি অফিসার মঈনের নাম এখানে বরাবর চলে আসে। আচ্ছা। মঈনীয় আহমেদের কথা আমরা সারা বাংলাদেশ জানি। হ্যাঁ। কথাটা কেন বললাম, আজ থেকে 10 বছর পরে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল, শিক্ষা উপদেষ্টা কে ছিল, এখন আমি নিজেও সবার নাম জানি না। আচ্ছা। বাট যদি বলে প্রধান উপদেষ্টা কে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা। সরকারের ব্যর্থতা তারপর হচ্ছে সফলতা, দুইটার জন্য ইতিহাসের কাঠগড়ায় লম্বা একটা সময় ওনাকে ফেস করতে হবে, হতে হবে। গত 48 ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটেছে, এরপর জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ, ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে যাই ঘটুক, আচ্ছা, ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন যে সরকারের ভূমিকা কি, তাকে এক ধরনের কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো হচ্ছে, কারণ তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত। এর মাঝখানে কারণ গেল 6 মাস যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা যে কথাটা শুনছি যে সংস্কারটা এটা পরিপূর্ণ হওয়া উচিত। আচ্ছা। তবে বিএনপি এবং সর্বশেষ জামাত নির্বাচন ইস্যুতে যে ব্যস্ততা দেখাচ্ছিল, আচ্ছা, আন্দোলনের কথা বলছিল, মাঠে নামার ঘোষণা দিচ্ছিল, সকল কিছুতে অনেকটা ডিস্টার্ব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গত 48 ঘন্টা যা ঘটছে এগুলোর জন্য কোনো এক সময় কারণ আমাদের রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে প্রতিহিংসা পরায়ণ, তো এই টোটাল দায়ভারটা ওনার উপর আসবে। সম্ভবত গত 48 ঘন্টার নমুনা দেখা তিনি ভাবতেছেন আগামীতে যেন আরো কি কি ঘটে, আরো কি কি ঘটনার দায়ভার জানি আমার কাঁধে এসে পড়ে, এরকম হইতে পারে। আবার সকল কিছুর উপরে যে এতদিন একজন মূলধারার পলিটিশিয়ান না, আবার এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি এবং অন্যান্য দল ওনাকে যেভাবে কোণঠাসা করছে, বা তিনিও বিভিন্ন জায়গায় যে কিছু কিছু বক্তব্য দিচ্ছেন, মানে মোটা দাগে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি রোশানলে পড়ে আছেন তাও না, তারেক জিও বলছিলেন যে সংস্কারের নামে কি পেছনে কোনো অন্য কিছু হচ্ছে, কোনো ষড়যন্ত্র। মুখে ওনাকে কেউ কিছু না বললেও বিভিন্ন দল থেকে শুরু করে সবাই একটা পর্যায়ে ওনাকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছেন। সকল কিছুতে সম্ভবত তিনি ক্লান্ত আর 48 ঘন্টার দৃশ্যপটে হয়তো সন্ত্রস্ত হতে পারেন। জাপানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হচ্ছে নির্বাচন। এই বছরের শেষের দিকে যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন এত তাড়াতাড়ি? তিনি তো বলছিলেন যে একটু বড় আকারে যদি সংস্কার করতে চায় তাহলে এটা 2026-এর মাঝামাঝি যাবে। আবার ছাত্রদের বৈষম্য বিরোধী স্টুডেন্ট যারা আছেন, জাতীয় নাগরিক কমিটি বা যাদের পরিবার আহত হয়েছে, নিহত হয়েছেন, তাদের কিন্তু বক্তব্য যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, এই কথা বলছে। এই টোটাল খেলার মাঝখানে তিনি কিন্তু একজন গার্জিয়ান হিসেবে পড়ে গেছেন। ছাত্ররা তাদের দাবিতে অনড়, ছাত্ররা তাদের সমালোচনা করছেন, সরকারের ব্যর্থতা তুলে ধরছেন। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাচিভমেন্টটা এখান থেকে ব্যর্থতা বা সফলতা এটা সময় বলে দেবে। এখন তিনার মাথায় সম্ভবত ঢুকছে কোন রকমে একটা নির্বাচন দিয়া আর তরুণদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়া আমি ভাই কোন রকমে এই যে ক্ষমতার যে চেয়ারটা, এটা আমরা দূর থেকে যা ভাবি এটা কিন্তু তা না। এই চেয়ারে যেই বসবে, আপনি মনে করেন আগামীতে বিএনপি বসুক, 6 মাস লাগবে সমালোচনা শুরু হইতে। আশেপাশের যারা আছি, সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া, পাবলিক, এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম। আপনি ভালো করবেন, আপনার এটার ক্রেডিবিলিটি আপনি পান না পান, কিন্তু খারাপ করলে ভাই এইটার পরিণতি আপনাকে ভুগতে হবে। সম্ভবত এই সকল কিছুকে চিন্তা করে তিনি আপনার নির্বাচন ইস্যুতে, তো সব মিলিয়ে মনে হয় এই পরিস্থিতিকে কোন রকমে ওভারকাম করার জন্য তিনি ভাবছেন যে ভাই যাক, বিএনপিও চাচ্ছে আর নির্বাচনের আয়োজন করতে সময়ের বিষয় আছে। এখন চলতেছে আপনার জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি। সংস্কারের ন্যূনতম যতটুকু করা দরকার, ভোটার তালিকা হালনাগাদ, এটা কিন্তু একটা প্রসেসিং। নির্বাচনের ঘোষণা দিলেও 3-4 মাস লাগবে। তো সম্ভবত তিনি অনেকটা হতাশ।
জাতি হিসাবে বাঙালির উপর। তো যাই হোক, দেখা যাক কি সিদ্ধান্ত হয়। নির্বাচন আমার ধারণা এবছর ডিসেম্বরের আগেই হয়ে যাবে। আচ্ছা, সময় বলে দেবে। ভালো থাকবেন। তো আপনারা তো এত সময় ধরে নাইম এলিভের ভিডিওগুলো দেখলেন নাইম ভাই। তো বিষয়টা হচ্ছে যে একটা সরকার যখন সে দীর্ঘ সময় থাকে তখন কিন্তু তার নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হয়। আমরা 111-এর পরে দেখেছি যখন ফখরুদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করে, প্রতিষ্ঠিত করে, তখন তার একটা সুনাম ওই সময়টাতে ক্রিয়েট হয়েছিল, কারণ ওই সময়কার পরিস্থিতি ছিল অন্যরকম, ইন্টারনেট বা অন্যান্য সুযোগ সুবিধা ছিল না। তিনি যে কাজগুলো করেছিলেন প্রত্যেক রাজনৈতিক দলের যে সকল দুর্নীতিবাজরা ছিল এবং কারাপশন ছিল তাদেরকে তিনি গ্রেপ্তার করেছিল এবং প্রধানদেরও তিনি জেল হাজতে প্রেরণ করেছিল। এখন তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আর সেই বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশ কিন্তু আলাদা একটা চিত্র হয়ে গিয়েছে। এখনকার চিত্রটা হচ্ছে যে প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভ রয়েছে। এখন প্রত্যেকে চাচ্ছে যে তার ক্ষমতায় আসার জন্য, প্রত্যেকেই নানানভাবে পায়তারা করছে। সব কিছু ইস্যুতে বর্তমান মানে বিগত দিনের যে ফখরুদ্দিন সাহেব ছিল তিনি যতটুকু সুনাম অর্জন করেছিল, পরবর্তীতে যারাই আসবে 2-4 মাস পর বা 3 মাস পর থেকে কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু সরকার নির্বাচিত সরকার নয়, অতএব এখানে সমালোচনার জায়গাটা আরও বেশি ক্রিয়েট হয়। তো এই জায়গা থেকে আসলে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত নির্বাচন, এটাই মনে হয় হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। ভালো থাকবেন।